কি বললো বলেন? একটা কথাই মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নাই। স্যার পুলিশ ডায়েরি সর্বসাধারণ নয়। সর্বসাধারণ দলিল না, এটা সরকারি দলিল, আদালত দেখতে পারে। সর্বসাধারণের মধ্যে কি আসামি কি সরকার, না আসামি হলো সাধারণ সর্বসাধারণ? বলেন। সর্বসাধারণ না স্যার, সর্বসাধারণ। তাইলে এটা আচ্ছা কিন্তু সর্বসাধারণের দলিল না। যদি সর্বসাধারণের দলিল হইতো তাইলে যে কেউ দেখতে পারতো। সর্বসাধারণের দলিল কোনটা আমি বলি, এই যে জাদুঘর, বাংলাদেশ জাদুঘর শাহবাগ, জাদুঘর কি সবাই দেখতে পারে না? পারে কিনা বলেন? পারে, পারে। কিন্তু এই যে গণভবন, হাঁস মুরগি যে চুরি করে নিয়ে আসলো জনগণ, এইখানে কি যে কেউ যাইতে পারতো? প্রেসিডেন্টের বঙ্গভবন, গণভবন, এগুলা কি সর্বসাধারণের প্রবেশাধিকার আছে? সংরক্ষিত, না স্যার, স্যার নিরাপত্তার গেটেই স্বার্থে, লেখা থাকে। নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশটা তো অনেক বড়, অনেক লোক, অনেক দল, কে যে কার শত্রু এটা কি বলতে পারবেন? কে কার শত্রু? যার ফলে এই স্থানগুলি অবশ্যই একটু সিক্রেট থাকতে হবে। কেস ডায়েরি যেটা, এইটা এরকম একটা গোপনীয় দলিল। তাহলে দুইটা কথা মনে রাখি, যে কেস ডায়েরি, পুলিশ ডায়েরিটা হলো একটা গোপনীয় দলিল, আর কি সর্বসাধারণের দলিল না। আবার বলেন, পুলিশ ডায়েরিটা হচ্ছে একটা গোপনীয় দলিল, সর্বসাধারণের দলিল নয়। এই দুইটা কারণে আদালত কি করতে পারে? পুলিশ ডায়েরি আয়োর কাছে চেয়ে পাঠাইতে পারে, পাঠানোর জন্য চাইতে পারে, কিন্তু আসামি পারবে না। কেন পারবে না বলেন? এখন কামরুন্নাসা ম্যাডাম 4 ঘন্টা কারেন্ট ছিল না, আসছেন এখন। আসামি কেন চাইতে পারে না বলেন পুলিশ ডায়েরি? স্যার দলিলটা স্যার সর্বসাধারণের জন্য নয়। আর এটা একটা গোপনীয় দলিল। জি স্যার। গোপনীয় দলিল, এই যে রাষ্ট্রের যে কথাবার্তা হয় নাকি, প্রধান উপদেষ্টার সাথে মোদি তো চাপের মধ্যে পড়ছে, আবার মোদিরে আমি আসলাম না এখন, ট্রাম্পের সাথে, এই ট্রাম্প আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এই দুইজনের মধ্যে যে গোপন বৈঠক হয়, এটা কি আমরা জানতে চাইতে পারি? কি কথা হইলো ট্রাম্পের সাথে, আপনি বলেন প্রধান উপদেষ্টা? সাংবাদিকরা ঘিরে ধরছে প্রধান উপদেষ্টারে, ট্রাম্পের সাথে কি কথা হয়েছে? প্রধান উপদেষ্টা যদি একটা কথা বলে যে গোপনীয়তার স্বার্থে বলা যাবে না, তাইলে আর কোনো প্রশ্ন সাংবাদিকরা করতে পারবে না, করলে সাংবাদিকতাই থাকবে। কারণ সাংবাদিকতা পড়ার সময় তারা এই আইনগুলো পড়েছে, যে রাষ্ট্রের গোপন বিষয়ে প্রশ্ন করা যাবে না। স্যার কোনো নারী নির্যাতিত হইলে তার নাম ছবি প্রকাশ করা যাবে না, কিন্তু সাংবাদিকরা তো প্রতিনিয়ত নির্যাতিত নারীর ছবি, নাম, ঠিকানা সব দিয়ে দেয়। একটা মামলা করলে সাংবাদিকের চাকরি চলে যাবে। স্যার, বলেন। স্যার আপনি যে ওই প্রশ্নগুলো গ্রুপে দিছিলেন তখন আমি প্রশ্নগুলো একটু দেখেছি আর কি। তো আমি ওই ধারা আর নজির একটা ওই বাংলাদেশ ও অন্যান্য বনাম হ্যাঁ, রাষ্ট্র ওইটা এই নজিরটা দিছি, দুইটা মানে পড়ি নাই স্যার, দুইটাই কি পড়তে হবে প্রশ্নটা কারণ যদি আসে? একটা মামলায় তো বলছে, লাস্ট মামলাটাই বলছে এটা একটা গোপনীয় দলিল, পুলিশ ডায়েরিটা একটা গোপনীয় দলিল, কিন্তু আসল কথাটা বলছে তো আমার ছোট খালার মামলায়, রীতা, এই রীতা মামলায় তো আসল কথাটা বলছে যে পুলিশ ডায়েরিটা সর্বসাধারণের দলিল নয়। আমার মনে হয় যে দুইটা মামলায় না দিলে, এখন যদি আপনি মামলার নাম ভুলেও যান, মনে করেন পরের মামলার নামটা ভুলে গেছেন, তাহলে কিন্তু আপনি এই কথা বলতে পারেন
যে আমাদের দেশের উল্লেখযোগ্য দুটি মামলায়, বা একটা মামলা মনে আছে আর একটা মামলা ভুলে গেছেন, তখন যেটা মনে আছে এটার কথা বলবেন, বলবেন আরেকটি উল্লেখযোগ্য মামলায় আদালত অভিমত দিয়েছেন যে পুলিশ ডায়েরিটা সর্বসাধারণের দলিল নয়। দেওয়া যাবে না। মাই মামার সে কানা মামা ভালো কিনা ছোটবেলা থেকে পড়ে আসছেন? জি স্যার, জানা ছিল না। যদি আপনি রীতা মামলাটা দিতে পারেন তাহলে তো অবশ্যই উত্তম, নিজেও বুঝেন। কিন্তু মামলার নামটা ভুলে গেছেন, রীতা না গীতা, রীতা হবে না গীতা হবে ভুলে গেছেন, তাইলে এখন কি করবেন? একটা উল্লেখযোগ্য মামলা, তখন আদালত তো আপনাকে সাধারণ ক্ষমা করবে, সাধারণ ক্ষমা, কারণ আপনি সিদ্ধান্তটা তো ঠিক আছে, পুলিশ ডায়েরি একটা দলিল নয়, এই কথাটা তো ঠিক আছে, এটা তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। হয়তো আপনি কাজে অর্ধেক উত্তর হয়েছে, অর্ধেক হয় নাই, কিন্তু এটার জন্য যদি আপনি না দেন একদম যে আমি মামলার নাম ভুলে গেছি এই জন্য সিদ্ধান্তই দিলাম না, তাইলে কি ভালো, নাকি শুধু সিদ্ধান্তটা দিলে ভালো? দুইটার মধ্যে ভালো কোনটা বলেন? তাইলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আগে আজকে আলোচনাতে আমরা পুলিশ ডায়েরি ফৌজদারি মামলা 152 ধারায় 72 ধারার 2 উপধারা। না, স্পেসিফিকলি আপনাকে যে প্রশ্নটা করব সেটারই উত্তর দিবেন, আর আমার প্রশ্ন করা আর আপনি উত্তর দেওয়া দুইটা থেকে অন্যেরাও আবার এটা রিভাইজ হয়ে যাবে, পুনরাবৃত্তি হবে আর কি। এজন্য আমাদের আজকের আলোচনার বিষয় হলো পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরির আরেকটা বলেন, পুলিশ ডায়েরির আরেকটা নাম কি? স্যার সিডি, কেস ডায়েরি যেটাকে। জি স্যার, কেস ডায়েরি স্যার। জি স্যার। এইবার তানিয়া আক্তার বলেন, পুলিশ ডায়েরি সম্পর্কে আমরা কয়টা প্রশ্ন শিখেছি? তিনটা প্রশ্ন স্যার। জি স্যার। কি বলেন? পুলিশ ডায়েরি কি? পুলিশ ডায়েরি কি? একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয়ে পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে পারে? তারপর হচ্ছে যে কোন ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোন মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে না কেন? পারে কি? যদি পারে কেন? এখন আমাদের এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যা উত্তর পাইলাম এটাকে আমরা সংক্ষেপ করি। উত্তরটাকে কিন্তু সারাংশ করতে হবে। এই যে ছোটবেলায় যে ভাব সম্প্রসারণ করছেন, সারাংশ করেছেন, চকচক করলেই শোনা হয় না, এটা কিন্তু ভাব সম্প্রসারণ। জি স্যার। ছোট একটা লাইন, এটা আপনি আবার সারাংশ করছেন বড় একটা লেখা, যারা ওই সময় তৈরি করার যে ফর্মুলা, সিস্টেম, নীতি, এগুলা মেনে যারা সারাংশটা শিখছেন ছোটবেলায়, তাদের কিন্তু আজকে ল পাস করা সহজ হবে। ভাব সম্প্রসারণ যারা ওই দিন ভালোভাবে শিখছিলেন, তারা আজকে আমি একটা ছোট কথা বলবো, আপনি এটারে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে অনেক বড় করে লিখতে পারবেন। কাজে আমি অনুরোধ করব সবাইকেই যে পরীক্ষার পরে আবার সারাংশ আর ভাব সম্প্রসারণ, সারাংশ কাকে বলে, সারাংশ কিভাবে করতে হয়, ভাব সম্প্রসারণ কাকে বলে, ভাব সম্প্রসারণ কিভাবে করতে হয়, এই বিষয়গুলা কিন্তু আইনজীবীর বাস্তব জীবনে লাগবে।
অনেক সময় কোর্ট সময় কম দিবে, যে লার্নেড এত সময় নাই, আপনি যা বলার 1 মিনিটে বলেন, এরকম বলে কিনা আদালত। এখন কিন্তু আর ইতিহাস বলতে পারবে না উকিল, এই উকিলের এখন সারাংশ। উকিল যদি এখন সারাংশ না পারে তাহলে সর্বনাশ। আবার অনেক সময় কম কথা বেশি বলতে হয়, এতে আবার মক্কেল খুশি হয়, টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়ে যাবে, যা আমার পক্ষে 1 ঘন্টা কথা বেশি। এরকম বোকা মক্কেলও কিন্তু আছে, 2 মিনিট কথা বললে 2,000 টাকা দিবে, আর 10 মিনিট কথা বললে বেশি টাকা দিবে। আরজির মধ্যে অনেক সময় এরকম হয় যে একই আরজি 2 পাতাও লেখা যায়, আবার ওইটারই টেনে টুনে 20 পাতা করা যায়। সাইকোলজি বুঝে কিন্তু আরজি করতে হবে। যদি দেখেন মক্কেল এরকম, চাইলে আপনি 20 পাতা আরজি লিখবেন, টাকা বেশি দিবে। 2 পাতার লেখাই তখন 20 পাতা করে দিবেন। আবার যদি দেখেন মক্কেল এরকম যে এইটা নিয়ে আবার নিজে একটা লাল কলম নিয়ে এইটার আবার আইনজীবীর লেখাটাকে আবার কাটাছেড়া করবে, এরকমও অনেক জ্ঞানী মক্কেল আছে, আরো 10 জনকে দেখাবে। তখন কি করবেন, আরজিটারে ইংরেজিতে লিখে দিবেন। ইংরেজিতে লিখে দিলে কিন্তু ওর কলম ধরার কাজ শেষ। এই জন্য বাংলায় আরজি, বাংলায় জবাব, বাংলায় সিভিল ক্রিমিনাল ড্রাফট এগুলো শেখার পরে আপনি চেষ্টা করবেন ইংরেজিতে শেখার জন্য। কারণ যখন একটা বড় কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার হবেন, বড় বড় কোম্পানি, তখন কিন্তু ওরা সমস্ত ইংরেজিতে ডিলিংস করে। তখন আপনাকে আরজি লিখে দিতে হবে ইংরেজিতে, জবাব দিতে হবে ইংরেজিতে, সব কাজ করতে হবে ইংরেজিতে। এই জন্য ধীরে ধীরে ইংরেজি সিভিল অ্যান্ড ক্রিমিনাল ড্রাফটিং এগুলো শিখতে হবে। মানে আসলে যে পেশায় আসতেছেন এই পেশায় শান্তি নাই, সারা জীবন আপনাকে পড়াশোনা করতে হবে। আমারও শান্তি নেই। দেখেন, আমি আসলাম টাঙ্গাইলে মার বাসায় বেড়াইতে, মাকে দেখতে, কিন্তু এখন কি কাজ করতেছি, এরপর আবার জামালপুরে একটা মামলা আছে, আপনাদের ক্লাস শেষ করার পরে এইটা রাতে একটু স্টাডি করব, কালকে সারাদিনে যতটুকু সময় পাবো লিখবো, লেখা রবিবার এটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে হবে জামালপুরের কম্পিউটারের লোকের কাছে। সে আবার এটা কম্পিউটার রেডি করে রাখবে, আমি এই সপ্তাহের যে কোনো একদিন এসে, তাহলে শান্তি করি, আমাদের আনন্দ ফুর্তি ঘোরাফেরা এগুলি কিন্তু থাকবে না। কিন্তু এর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। কি আনন্দ? একটা মা যেমন একটা সন্তানকে জন্ম দিয়ে আনন্দ পায়, 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করার পরে সন্তানটা যখন জন্মগ্রহণ করে, মা তার কষ্ট ভুলে যায়। আমার একটা ছাত্র যখন পাস করে অ্যাডভোকেট হবে, এসে আমাকে বলবে যে স্যার আমি অ্যাডভোকেট হয়েছি আপনার ছাত্র, তখন আমি এই যে রাতে জেগে যে পড়াচ্ছি, এই কষ্টটা তখন আমার থাকবে কিনা বলেন? না স্যার, স্যার আপনি তো আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, আপনি খুব ব্যস্ত মানুষ, তারপরও আপনাকে স্যার অনেক ধন্যবাদ স্যার। কষ্ট করবে মক্কেলের জন্য, সেই মামলায় মক্কেল জয়লাভ করবে, খুশি হবে, আপনার জন্য দোয়া করবে, তখন কিন্তু তার জন্য যে কষ্ট করেছেন। ট্রাফিক, এই যে রোদের মধ্যে দেখেন ট্রাফিক কত কষ্ট করে, সারাদিন দাঁড়ায় থাকে, কিন্তু মাস শেষে যখন বেতনটা হাতে পায় তখন তার কষ্টটা কি হয়। এই জন্য এই কষ্টের মাঝেই আনন্দটাকে খুঁজে নিতে হবে। ডক্টর কামাল হোসেন, আমরা হয়তো কক্সবাজারে গিয়ে আনন্দ পাই, কিন্তু ডক্টর কামাল হোসেন যখন জাতিসংঘ থেকে একটা দাওয়াত পায়, আন্তর্জাতিক আইনজীবী ফোরাম থেকে যখন একটা দাওয়াত পায় ডক্টর কামাল হোসেন, সেই জায়গায় যখন সে যায়, এইটাই তার আনন্দ। ডক্টর কামাল হোসেন আমার মনে হয় না কখনো কক্সবাজার গিয়েছে, বা গেলেও ছোটবেলায় ভুল করে গিয়েছে। এখন ডক্টর কামাল হোসেন মনে করতেছে কক্সবাজার না গিয়া যদি আমি আরো আইন পড়াশোনা করতাম, আর একটা ডিগ্রি নিতাম আর এক দেশ থেকে, তাইলে আরো ভালো হতো।
কারণ আনন্দের তো তার জায়গা আছে। কক্সবাজারের আনন্দের চেয়ে যখন জাতিসংঘ থেকে তাকে ডাকবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, তখন তো এই বিষয়টা তার জন্য আনন্দদায়ক। এই জন্য এরকম আনন্দ খুঁজে নেবেন আর কি, তাইলে রাত জেগে ল করতে কম কষ্ট হবে আর কি। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা কিন্তু, আর পুলিশ ডায়েরিতে কি কি বিষয়বস্তু থাকবে এটা কত ধারায় বলা আছে? স্যার 172 ধারায়। 172 ধারা 2 উপধারায়। কিন্তু দুইয়ের 2 উপধারা তো স্যার ওটা পুলিশ ডায়েরি চেয়ে যেটা ওইটা। ইভেন 172 ধারাতেও নাই। কিন্তু পুলিশ ডায়েরির বিধান, আর বিধান বলতে আমরা এখানে আসলে 3টা জিনিস পাইলাম। পুলিশ ডায়েরিতে কি কি বিষয়বস্তু থাকবে এটা 172-এ আছে, 172 ধারার 1 উপধারায়। আর পুলিশ ডায়েরি ফৌজদারি আদালত তলব করতে পারে কিনা, পারলে আসামি পারে কিনা, এই দুইটার জবাব আছে 172 ধারার 2 উপধারায়। 172 ধারার 2 উপধারাটা পাঠ করলে আমরা ছোট 2টা বিষয় শিক্ষা পাই। পড়াটাকে সারাংশ করে ফেলতে হবে। 172 ধারায় দেখেন কত কথাবার্তা, কিন্তু আসলে সারাংশ কি? যে ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে, আসামি পারে না। এত বড় 2 উপধারার কথার সারাংশ হইল এইটুকু। এই জন্য বলছি সারাংশটা শিখেন। আমি কতটুকু পড়াইতে পারি বা পারি না সেটা আমি জানি না, তবে আমি ছোটবেলায় এই সারাংশটা ভালোভাবে শিখছি। এই জন্য সারাংশ করে একটু পড়াই বলে আপনারা মনে করেন স্যার ভালোই পড়ায়। আসলে কিন্তু আইনের কিছুই আমি জানি না। যতটুকু জানি মাঝে মাঝে ওইটার একটু ভাব সম্প্রসারণ করে বড় করে দেই, আবার প্রয়োজনের সময় এটাকে সারাংশ করি। এইটুকু হলো আমার ক্যাপাসিটি। এই জন্য এই ক্যাপাসিটিটা আপনারা অর্জন করার চেষ্টা করবেন। কাজে 172 ধারার দেখেন কত বড় কথা, নিজেরাই দেখেন, গ্রুপে আমি পাঠিয়েছি। 172 ধারার 2 উপধারার কথাটা অনেক লাইনের, কিন্তু সংক্ষিপ্ত সারাংশ কি? যে ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে, আসামি পারে না। কেন পারে না? আদালত কেন পারে আর আসামি কেন পারে না? এটার জবাব কি 172 ধারা দিয়েছে? উত্তর হলো না। কে দিল তাহলে? আসামি পারে না, আদালত পারে, এটার জবাব কে দিয়েছে? 2টা মামলা জি স্যার। আদালত, এই 2টা মামলার নাম মুখস্থ করতে হবে। মামলা 2টার নাম কি? আরে দেখেন এই বাংলাদেশ আলোচনার সারাংশ হলো আসলে 172 ধারাটা মনে রাখা, একটা ক্রস মনে রাখা। ক্রস মানে হলো যখনই একটা ক্রস চিহ্ন মনে হবে তখনই মনে হবে ডায়েরির সংখ্যা নেই। 172 ধারার 1 মনে রাখা বিষয়বস্তুর জন্য, সিটির বিষয়বস্তু। 172 ধারার 2 উপধারাটা একটু মনে রাখা, আর 2টা মামলার নজির মনে রাখা। 2টা মামলার নাম কি বলেন কামরুন্নেসা ম্যাডাম? একটা মামলার নাম কি? বাংলাদেশ ও অন্যান্য বনাম রাষ্ট্র। একটা হচ্ছে বাংলাদেশ বনাম ডক্টর শামীমা সুলতানা রিতা। এই 2টা মামলায় আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে, আসামি পারে না। কেন পারে না? আসামি কেন পারে না, আদালত কেন পারে? তার সপক্ষে এই 2টা মামলায় কি সিদ্ধান্ত হয়েছে? মূল 2টা কথা বলেন। স্যার প্রথমটা হচ্ছে গোপনীয় দলিল। পুলিশ ডায়েরিটা হলো একটা গোপনীয়। হ্যাঁ। আর যে শামীমা সুলতানা রিতা যে বলছে এটা হচ্ছে সর্বসাধারণের জন্য প্রযোজ্য না। গোপনীয় দলিল কি বুঝেন? এই যে প্রেমপত্র। এখন কার কি আপনি ইচ্ছা করলে চাইতে দেখতে পারেন?
কিন্তু কলেজের যে নোটিশ, কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এই মর্মে কলেজের প্রিন্সিপাল যে নোটিশ বোর্ডে নোটিশ দেয়, এটা কি সবাই দেখতে পারে না? দেখার অধিকার আছে কিনা? জি স্যার। কিন্তু কলেজের যে রেজুলেশন কলেজের যে গভর্নিং বডি হয়, মিটিং এর যে সিদ্ধান্ত হয়, এটা কি যে কোনো ছাত্র দেখার জন্য পারবে না? তাহলে আমাদের দৈনন্দিন জীবনেও তো দেখেন অনেক দলিল আছে যেটা আমরা সবাই দেখার অধিকার পাই, আবার কিছু দলিল আছে আমরা সবাই দেখার অধিকারী হই না। পুলিশ ডায়েরিটা হলো এরকম একটা গোপনীয় দলিল, এইটা দেখার অধিকার একমাত্র আদালতকেই দেওয়া হয়েছে 172 ধারায়, আসামিকে দেওয়া হয় নাই। কারণ এটা একটা গোপনীয় দলিল, আর এটা সর্বসাধারণের দলিল নয়। এখন এটা একটা গোপনীয় দলিল, এটা কোন মামলায় বলছে? ব্লাস্ট নাকি? আর এটা সর্বসাধারণের দলিল নয়, এটা কোন মামলায় বলছে? এক মামলার কথা আর এক মামলায় গিয়ে লাগাইলে কি হবে? এই জায়গায় কষ্ট আর কি। যদি পড়াইতে পারতাম আপনাদের, তাইলে না একটা আইন কিছু শেখাইতে পারতাম। সময় তো একটা হলো এরকম ব্যাখ্যামূলক কিছু ক্লাস আমার সাথে করতে হবে, আনালে কিন্তু কভার হবে না। শুধু ক্লাস স্যার, হলেও কভার। আর একটা হলো এই ক্লাস করানোর পাশে এখন থেকে আমি আগামীকাল থেকে চেষ্টা করবো নি, যখন একটু সময় পাবো এই উত্তরগুলো একটু সহজ করে লেখা গ্রুপে পাঠাই দেওয়ার জন্য। জি স্যার, এটার কথাই বলতে চাইছিলাম স্যার। আর কিছু প্রশ্ন একটু দিয়ে দ্বিপাক্ষিক, আর আপনি যদি কোনো প্রশ্নের উত্তর থাকে যে যেটা আপনি বুঝতে পারতেছেন না, বা একটা বইয়ে পেয়েছেন কিন্তু উত্তরটা সন্তোষজনক মনে হচ্ছে না, ওইটাও প্রস্তাব রাখতে পারেন যে স্যার এই সংজ্ঞাটা আমাকে, এটাও যদি আমি চেষ্টা করবো যে অন্যান্য প্রশ্নেরও কিছু উত্তর দেওয়ার জন্য, কিছু ক্লাস করার জন্য, আর কিছু উত্তর দেওয়ার জন্য। স্যার, সামনে তো ঈদ আসতেছে, তো এখানে অনেকটা সময় চলে যাবে, এই জন্য চাইতেছি এখন একটু কভারটা দেওয়ার জন্য, এখানে একটু পড়াটা একটু গ্রুপে দিয়ে দিলে। তিনটা চ্যাপ্টার ফৌজদারি থেকে খুব ভালো করে পড়েন। একটা হচ্ছে তদন্ত, এই তদন্ত চ্যাপ্টারের মধ্যে কিন্তু পুলিশ ডায়েরিটা, বিষয়টা পড়ে দিতে হবে। একটা লোকেরা পড়েন, সেটা হলো চার্জ বা অভিযোগ। স্যার, ওটাও দেখছি স্যার। বলেন তো অভিযোগ কাকে বলে, সে সেই সংজ্ঞাটা দিয়ে একটু কাজে চলে। অভিযোগ কাকে বলতে পারবেন? স্যার, একটু সময় লাগবে, মানে চার্জের সংজ্ঞা। স্যার স্যার আমি বলবো স্যার। চার্জের সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে? স্যার, ওই যে ধারা 4-1 গ। তাহলে চার্জের সংজ্ঞা আছে ফৌজদারি কার্যবিধি 4 ধারার 1 গ, এই তো বলতে চাচ্ছেন? জি স্যার। এই জি স্যারটাকেই না স্যারে রূপান্তর করতে হবে, কারণ স্যার, ওটা তো বাংলাদেশের গুছিয়ে লিখবো স্যার, আপনি তো সংজ্ঞা বলে দিচ্ছেন, ওইভাবে তো গুছিয়ে লিখবো স্যার। না বুঝতে পেরেছি, কিন্তু 4 ধারার 1 গ এখানে কিন্তু চার্জের কোনো সংজ্ঞা দেয় নাই। এই জন্য এটা আপনার দোষ না, এগুলো প্রচলিত বইয়ের মধ্যে এই কথাটাই বলছে যে ফৌজদারি কার্যবিধির 4 ধারার 1 গতে
চার্জ বা অভিযোগের সংজ্ঞা প্রদান করা হয়েছে। চার্জ বা অভিযোগ, বা এটার আর একটা প্রতিশব্দ আছে দোষারোপ। আসলে কিন্তু এই কথাটা দিয়ে যদি শুরু করেন তাইলে এটার উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আপনাকে কি বলতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। আপনাকে বলতে হবে যে ফৌজদারি কার্যবিধি 1898 এর কোথাও চার্জ বা অভিযোগের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। তবে 4(1) গ যেটা আপনি বলতে চাচ্ছেন, এই ধারায় চার্জ সম্পর্কে বলা হয়েছে যে, কথা কি বুঝাইতে পারতেছি কিনা? স্যার তাহলে আমাদের যে প্রশ্নগুলো দিবেন আপনি মানে বিশেষ করে সংজ্ঞা, তাহলে তো গাইডের মধ্যে তো ভুল অনেকগুলা। তো আমরা এই সংজ্ঞার পাশে আপনি একটু ক্রস চিহ্ন দিয়ে দিবেন, যে তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সংজ্ঞা নাই, বিধান। দিবনি, কিন্তু এটার জন্য আগে একটা কাজ করতে হবে। তাইলে সেটা হলো, আমরা তো 3টা চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে নিয়ে আসছি আর কি। এই 3টা চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংকই আমরা দিয়েছি কিনা, তদন্ত অনুসন্ধানের প্রশ্ন ব্যাংক, চার্জের প্রশ্ন ব্যাংক, আর একটা কি চ্যাপ্টার বলেছিলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? রিভিশন, আপিল নাকি? 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন ব্যাংক আগে আপনার পাইতে হবে। প্রশ্ন ব্যাংক পাওয়ার পরে এই 3টা চ্যাপ্টার থেকে কি সংজ্ঞা বের হয়েছে, কি কি সংজ্ঞা বের হয়েছে সেটার একটা তালিকা করতে হবে। তারপরে আমরা আসবো। কামরুন হাসান ম্যাডাম হয়তো মনে কষ্ট পেয়েছে, চার্জের সংজ্ঞা না স্যার, নাই। না কেন না নাই? স্যার, কারোর কাছে যদি এই মুহূর্তে ফৌজদারি বইটা থাকে তাহলে 4(1) গটা পড়েন, এখানে কিন্তু সংজ্ঞা পাওয়া যাচ্ছে না। মজিদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার বোধহয় লাইনচ্যুত হয়ে গেছে। নাই। হুম। আরে আমাদের ওই প্রায় 7:30টার দিকে কারেন্ট চলে গেছে, আসছে ওই আমি যখন হইলাম যে তখন। না আমি নেট রাখি না বাসায়, ওয়াইফাই ইয়েতে আছে তো, ওই জন্য আর এরকম হয় না। আজকে কি হইলো কে জানে। আপ- আপনার ভাই তো গ্রামে গেছে, তো ওই জন্য ছেলেরা নিচে পাঠাইলাম না অন্ধকারের মধ্যে। ভাবছি স্যার আছে কিনা। মা- আছে তো, খুব জোরে চলতেছে, কিন্তু সময় কম না। আপনারা তো ইনশাল্লাহ অনেক সময় পাবেন। আমাদের যে সময়টা এখন তো একদম কি আর বলবো।
তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে রিটেনের এমসিকিউর পাশাপাশি রিটেনটা একটু পড়ে নেওয়া। কিন্তু আমি তো টোটালি পড়ি নাই, এই জন্য এখন অনেক চাপ পড়তেছে। হুম। আর ওই যে আপনার রিটেনটা পড়লে যে ধারাটা যে আপনার পড়া হইলো, এই ধারাটা কিন্তু সহজে ভুল হবে না। আর টুকটাক ওটা হবে, আপনাদের উপকার হবে ক্লাস করলে। এই যে নতুন দু একজন দেখলাম ভাইয়েরা, ওরা হয়তো বা আছে। ওদের সাথে তো তুষার ভাই হয়তো বা ঘুমায় গেছে। তুষার ভাইয়ের শরীরটা ভালো না, জ্বর জ্বর, হয়তো বা ঘুমায় গেছে। আমি আমি দেখছি কি এই জিনিসটা তো আমি পড়ছি, মোটামুটি পড়ছি। তো আরো রিভিশনে আরো তো ভালো হবে প্রিপারেশন, কিন্তু স্যারে বুঝাই দেওয়ার পরে একদম ওকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। আমি তো শুধু স্যারের কাছেই পড়ি, আর আপনার ভাই হেল্প করে মাঝে মধ্যে। ওই যে আপনার ভাই এক সপ্তাহ বাদ বাড়িতে, এই জন্য আমার কোথাও যাওয়া পড়ে না। আমার মনে আছে তুষার ভাই, আমি মনে মনে রাখছি, গেলে অন্তত পক্ষে ওইটা থেকে তো আবার মাঝে মধ্যে দেখতে হয়। আমি আপনাকে দিয়ে আসবো, আপনি যদি প্রিন্ট দিয়ে রাখেন না হয় পরে আবার নিয়ে আসবো, কিন্তু ওই যে আপনার ভাই গ্রামে গেছে, এই জন্য আমি আর কোথাও যাওয়া পড়ে না ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, লাগে তুষার ভাই, মজিদ ভাই লাগে। ধারাগুলো আছে না, আমি ওগুলো লিখছি তো, জি। তারপরে ওইটার পাশাপাশি ছোট ছোট করে যে সংজ্ঞা শিখছিলাম, এই সংজ্ঞাগুলো এখন কাজে লাগতেছে। 28 তারিখে মেবি হবে, আগামী মাসে। জি, গ্রামে যাবো তো, রোজাই রোজাই নাই তো, গ্রামে গেলে দেখা গেলো 10-12 দিন সময় এখানে আমার থাকবে না। জি জি, ইনশাল্লাহ, মন থেকে দোয়া রইলো। এই মোটামুটি হয়ে গেছে এটা, আবার অভিযোগ হয়তো বা আরেকদিন নিবে, তখন বুঝাই দিবে আর কি। আমি চলে যাই তাহলে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।